নমস্কার বন্ধুরা, আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। শুরুতেই আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলি আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। তাই আপনি যদি সাহিত্য অনুরাগী হন তাহলে আজকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলতে পারবেন বহু দূর পথ। আজও আপনাদের জন্য এমনই একটি গল্প আমরা নিয়ে এসেছি। আজ আপনাদের শোনাব শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর লেখা কোয়েলের কাছে দ্বিতীয় পর্ব। গতদিন আমরা আপনাদের উপন্যাসটির প্রথম পর্ব পাঠ করে শুনিয়েছি। যারা এখনও শোনেননি তাদের জন্য প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রইল আমাদের ডেসক্রিপশন বক্সে। আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে বুদ্ধদেব গুহর কোয়েলের কাছে দ্বিতীয় পর্ব। যেরকম ভেবেছিলাম সেরকম কিছু না। বিকেলের দিকে একটি গাড়িতে ওরা এসে পৌঁছলেন। হুইটলি সাহেব, মিসেস হুইটলি, বোন জেসমিন এবং হুইটলি সাহেবের বন্ধু বেকার। সঙ্গে আমার জিপও এলো। এতদিন পাঠাতে পারেননি এবং যেদিন পাঠানো হবে কথা ছিল সেদিনও পাঠানো সম্ভব হয়নি বলে সাহেব ভদ্রতা করে ক্ষমা চাইলেন। যশবন্ত আগে থাকতে হাজির ছিল। যা দেখলাম, সাহেবের সঙ্গে যশবন্তের রীতিমতো তুই তোকারি সম্পর্ক। পিঠে চাপড় দিয়ে কথা বলেন একে অন্যকে। যশবন্তটা যে এত ক্ষমতাবান জানলে তো আগে ওকে আরও বেশি খাতির যত্ন করতাম। যাকে যা ভুল হবার হয়েছে পরে শুধরে নেওয়া যাবে। মিসেস হুইটলি চমৎকার মহিলা, রীতিমতো সুন্দরী, মধ্যবয়সী, অপূর্ব কথাবার্তা এবং সবচেয়ে আনন্দের কথা, আমেরিকান হলেও ইংরেজি শুনে ওয়েস্টার্ন ছবির কথা মনে পড়ে না। আর তোষ্য সহোদরার তো তুলনাই নেই। এমন একটি আর্য কন্যা সুলভ মহিমা যে কি বলবো। গায়ের রং গোলাপি, পরনে একটি ফিকে চাপা রঙা গাউন। পোশাকের জন্য চেহারাটা বেশি সুন্দর মনে হচ্ছে না চেহারার জন্য পোশাকটা বেশি সুন্দর মনে হচ্ছে তা বোঝাই যাচ্ছে না। মাথা ভরা সোনালি চুল, হাসলে কেমন যেন মাদকতা। সব মিলিয়ে দিন ৩-৪ একটু খিদমতকারী করতে হবে বটে এদের। তবে এই জঙ্গলে সঙ্গী, বিশেষ করে সুন্দরী সঙ্গী পেলে খারাপ লাগার কথা নয়। বেকার সাহেব, যাকে দুধের শিকারী বলে হুইটলি সাহেব পরিচয় করিয়ে দিয়েছিলেন, অত্যন্ত কদাকার, মাঝারি উচ্চতার, তীক্ষ্ণ নাসা ভদ্রলোক। চেহারা দেখলে মনে হয় না নড়াচড়া করবার শক্তি রাখেন। কি করে যে অত বড় শিকারী হলেন জানি না। বাংলোর হাতায় চেরি গাছের তলায় চেয়ার পেতে গল্প হচ্ছিল। যশবন্তের ভাষায় ওর খুব দিলখুশ, কারণ বিয়ারের বোতলের কমতি নেই। বেকার সাহেব বললেন, আমি ওল্ড স্কুলের লোক, সানডাউনের পর হুইস্কি ছাড়া আর কিচ্ছু খাই না। গর্দান খা, জুম্মান এবং অন্যান্যরা সাহেবদের কাবাব ইত্যাদি জোগাতে ব্যস্ত। আজ বোধহয় দ্বাদশী কি ত্রয়োদশী হবে। চাঁদের জোর আছে, ভালোই হবে। সন্ধ্যের পর আমার মালিক মালকিনরা সবাই দিল খুশ করতে পারবেন। যশবন্ত আগামীকাল ভোরের প্ল্যানটা বোঝাচ্ছিল। একেবারে ভোরে ভোরে হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া, সোজা বাঘে চম্পার দিকে, কোয়েলের অববাহিকায়। মাচান বাঁধিয়ে রেখেছে যশবন্ত। টাবরও তার ছুলুয়া করবার দলবল নিয়ে প্রায় রাত থাকতে হাজির থাকবে সেখানে। এখান থেকে ওখানে পৌঁছে আমরা মাচায় বসলেই ছুলুয়া শুরু হবে। যশবন্ত যা বলল তাতে নাকি একজোড়া বাঘ আছেই। বরাত থাকলে একজোড়াই মারা পড়বে। সবে নির্ভর করবে শিকারীদের উপর। মিসেস হুইটলি বললেন, দুটির মধ্যে একটি তো যশবন্ত মারবে। যশবন্ত বলল, আমি একটিও মারব না, আমি স্টপার, আপনারা অতিথি, আপনারা মারবেন, তাহলেই আমার আনন্দ। হুইটলি সাহেব আমার জন্য যে বন্দুক এনেছেন কোম্পানির পয়সায়, সেটি যশবন্ত নেড়ে চেড়ে দেখল। ম্যান্টন কোম্পানির সাদামাটা বন্দুক, 28 ইঞ্চি লম্বা ব্যারেল, দোনালা। যশবন্ত ফিসফিস করে বলল, চলো তোমাকে এবার চেলা বানাবো। তারপর মিস্টার বেকারকে বলল, দেখুন তো এ ছোকরাকে কনভার্ট করতে পারেন কিনা।
যদি পারেন তো বুঝবো আপনার এলেম আছে। বেকার সাহেব সর্বসময় তৃষ্ণাগত প্রাণ, উৎসাহের সঙ্গে বললেন, ঠিক আছে, বাজি রইল, যাবার আগে কনভার্ট করে যাব। হুইটলি সাহেব আমাকে উদ্দেশ্য করে বললেন, আমার মনে হয় তুমি জেসমিনের সঙ্গে কথা বলে আরাম পাবে। ইউনিভার্সিটিতে কি বিষয় নিয়ে পড়েছে জানো? তুলনামূলক সাহিত্য। আমরা অন্য যারা এখানে আছি তারা তো বাঁশ ছাড়া আর কিছুই বুঝি না। আমি সাহিত্যের ছাত্র ছিলাম শুনে জেসমিনও খুব অবাক হলো। আমরা দুজনে দুটো বেতের চেয়ার নিয়ে একপাশে বসে গল্প শুরু করলাম। আমি বললাম, এই চাঁদ ভালো লাগছে না? জেসমিন বলল, এই চাঁদই আমার অসুখ। আমাদের দেশেও তো চাঁদ কম সুন্দর নয়। বিভিন্ন পরিবেশে রূপ আলাদা আলাদা বই কি। কেন জানি না এই জায়গাটা আমার ভারী ভালো লাগছে। সারা রাস্তা আমি তাই বলতে বলতেই এসেছি। এখানে আসার আগে আমরা নেতারহাটে এক রাত কাটিয়ে এলাম। ভারী চমৎকার জায়গা। সেখানে নেমে বানারি হয়ে পালামোর গভীর অরণ্যের মধ্যে দিয়ে এতটা পথ এলাম। জঙ্গল আমার ভীষণ ভালো লাগে। কেন জানি না আমার মনে হয় আমাদের আধুনিক সভ্যতার একমাত্র আশা প্রকৃতির সঙ্গে দৃঢ়তর সম্পর্ক। আমি অবাক হয়ে বললাম, আশ্চর্য, ঠিক এমনি কথাই আমি বোধহয় দুদিন আগে আমার ডায়েরিতে লিখেছি। আপনার কথা শুনে ভারী আনন্দ হলো। তারপর শুধলাম, চাঁদই আপনার অসুখ বললেন, সেটা কিরকম? জেসমিন হাসল। সেই ফালি চাঁদের আলোয় চেরি গাছের চিরুনি চিরুনি পাতার ছায়ায় বসে রুমান্ডি পাহাড়ের পটভূমিতে মেয়েটির হাসি ভারী ভালো লাগলো। জেসমিনের মধ্যে এমন একটি কিছু আছে ভালো বাজনার মতো, যা দেশ কাল বা ভাষার বাধা মানে না। জেসমিন বলল, পূর্ণিমা রাত হলেই আমার পাগলামি বাড়ে। মনটা যেন কেমন করে, কি যে চাই আর কি যে চাই না বুঝতেই পারি না। কেবল সমস্ত মন জ্বালা করে। লুকিয়ে লুকিয়ে জিন খাই, চাঁদের আলোর মতো জিন। আমার মা বলেন, দ্য মুন হ্যাজ গট মোটো ইউর ভেন্স অ্যান্ড দ্যাটস মাই ডিজিজ। খুব মজা লাগলো ওর কথা শুনে। চাঁদে পা দেওয়া দেশের মেয়ে হয়েও চাঁদ নিয়ে এত কাঁদবি? জেসমিন পরীর মতো সেটা হাতে ঢেউ তুলে ভরা জ্যোৎস্নায় অনেক কথা অনর্গল বলে যেতে লাগলো। আমি কল্পনার তুলি নিয়ে বসে বসে কথার উপরে বুলিয়ে বুলিয়ে একটি মনের মতো ওর ছবি আঁকলাম, যা আমি দেখতে পারছিলাম কিন্তু অন্য কাউকে দেখাতে পারছিলাম না। মাঝে মাঝে যশবন্ত আর হুইটলি সাহেবের উচ্চ কণ্ঠের হাসি এসে কানে ধাক্কা দিচ্ছে। যত রং চড়ছে হাসির জোরও তত বাড়ছে। আর এদিকে জেসমিন আমার মনের কাছে একটি পায়রার মতো অনুচ্ছে বকম বকম করছে। জুম্মান এসে কানে কানে বলল, খানা লাগা দিয়া সাব। উঠে গিয়ে ওদের বললাম, এবার খেতে বসা যাক, কাল ভোরবেলা উঠতে হবে। বেকার সাহেব আমাকে প্রায় ধমক দিয়ে বললেন, বসুন বসুন, খাওয়া তো আছেই। যশবন্ত এখন জোর গল্প জমিয়েছে বাইসন শিকারের। কিন্তু যশবন্ত সবচেয়ে আগে উঠে পড়ল এবং অর্ডারের ভঙ্গিতে তর্জনী দেখিয়ে বলল, এভরিবডি শুট দি ডাইনিং রুম, ডিনার ইজ সার্ভড, দিস ইজ মাই শুট অ্যান্ড এভরিবডি শ্যাল ওবে মি। দেখলাম সকলে বিনা বাক্য ব্যয়ে সুর করে খাওয়ার ঘরের দিকে চলল। খাওয়া দাওয়া সারা হতে হতে রাত 10টা বাজল। যশবন্ত আমার তাঁবুতে শোবে আজ। কাল একসঙ্গে ভোরবেলা রওনা হতে হবে এখান থেকে। যশবন্ত বলল, তাঁবুর ঝালর ফালর বন্ধ করা যাবে না, বুঝলে, গরম লাগবে। আমি বললাম, তোমার তো গরম লাগবেই, গরম গরম জিনিস পান করেছ, কিন্তু আমি এই জঙ্গলে উদম টাড়ে শুয়ে থাকতে রাজি নই। খাওয়ার পরে যশবন্ত বলল, ফু, সঙ্গে যশবন্ত বোস আছে, বুঝলে, কোনো জানোয়ারের ঘাড়ে একটার বেশি মাথা নেই যে জেনে শুনেও এখানে আসবে। ওর সঙ্গে তর্কে পারা ভার। ভাগ্য ভালো আকাশটা নির্মেঘ, ফুটফুটে স্বচ্ছ জ্যোৎস্না। তাঁবুর চারিদিক খোলা থাকাতে তাঁবুময় আলোর বন্যা। ফুরফুর করে হাওয়া দিচ্ছে। সোহাগী নদীর দিক থেকে নিচের উপত্যকায় একটা রাত চড়া টিটি পাখি টিটির টি করে ডেকে বেড়াচ্ছে। হাওয়ায় মহুয়া এবং অন্যান্য ফুলের গন্ধ ভেসে আসছে। অবশ্য মহুয়া এখন প্রায় শেষ হয়ে এলো, মে মাসের শেষ। সবিস্ময়ে দেখলাম যশবন্ত শুতে এলো না পাশের ক্যাম্প খাটে, বাইরের জ্যোৎস্নায় ইজি চেয়ার নিয়ে বসল।
এবং কোথা থেকে পেল জানি না একটা মার্টিনির বোতল খুলে মিষ্টি গন্ধের পানীয় খেতে লাগলো। আমি বললাম, যশবন্ত, এটা বাড়াবাড়ি হচ্ছে, অনেক হয়েছে, এবার শুয়ে পড়ো, কাল ভোরে উঠে শিকারে যেতে হবে না। যশবন্ত ভ্রুক্ষেপ করল না, বলল, এইরকম বাঘ শিকার জীবনে অনেক করেছি লাল সাহেব, তার জন্য তোমার চিন্তার কোনো কারণ নেই। তা মেয়েটির সঙ্গে তো খুব ভালো ভাব জমিয়ে ফেলেছ। হ্যাঁ, বেহতারিন। অন্ধকার থাকতে থাকতে ঘুম ভেঙে গেল। ড্রাইভারদের গাড়ি স্টার্ট দেবার শব্দ, খাবার ঘরের টেবিলে ব্রেকফাস্টের আয়োজন, রামধানী আর নাগরা জুতোর অনুক্ষণ ফটাস ফটাস ইত্যাদিতে ঘুমিয়ে থাকা আর চলবে বলে মনে হলো না। উঠে দেখি যশবন্ত যে শুধু ঘুম থেকে উঠেছে তাই নয়, চান করে জামাকাপড় পরে রাইফেল পরিষ্কার করছে জ্যাকারেন্ডা গাছের তলায় উষার আলোয়। আমাকে দেখতে পেয়ে বলল, এই যে মাখন বাবু, তাড়াতাড়ি করুন আর বন্দুকটাও নিয়ে নিন সঙ্গে, আজ মরা বাঘের উপর বউনি হবে। আমি বললাম, আমার নাম মাখন বাবু নয়। যশবন্ত হেসে বলল, রাগ করছো কেন দোস্ত, তুমি হলে গিয়ে কলকাতার বাবু, ননির পুতুল, রোদ লাগলেই গলে যাও কি না, তাই তোমার নাম দিয়েছি মাখন বাবু। ব্রেকফাস্ট সেরে রওনা হতে হতে একটু দেরি হয়ে গেল। সূর্য অবশ্য তখনও ওঠেনি। দুটি জিপে বোঝাই হয়ে আমরা রওনা হলাম বাগেচম্পার দিকে। যশবন্ত অনেকবার বলেছিল আমাকে ওখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে চাঁদনি রাতে বাইসনের দল দেখাবে। এই যাত্রায় তা যে হবে না বুঝতে পারছি। চমৎকার রাস্তা। রুমান্ডিতে এসে সেই যে খুঁটি গেড়ে বসেছি, তারপর এতখানি দূরে আসা আমার এই প্রথম। বেশিরভাগই শাল আর সেগুনের বন, বাঁশও আছে অজস্র। রাস্তার দুপাশে জিরহুল, ফুল দাওয়াই আর মন রঙ্গলি সকালের শান্তিতে নিস্তেজ হাসি হাসছে। এখনো যৌবন জ্বালা শুরু হয়নি, রোদের সঙ্গে সঙ্গে ওরাও চলতে থাকবে আর জ্বালাতে থাকবে। আমার বাংলো থেকে প্রায় পৌনে 1 ঘন্টার রাস্তা। কোয়েল নদীর পাশে বড় বড় ঘাসে ভরা একটি জায়গায় এসে আমরা থামলাম। মধ্যে অনেকখানি জায়গায় শুধু ঘাস, বড় জঙ্গলও আছে দুপাশে। জিপগুলো একটা ঝাঁকড়া সেগুনের নিচে রাখা হলো। ড্রাইভারদেরও ওখানেই থাকতে বলা হলো এবং বলা হলো ওরা যেন কথাবার্তা না বলে, চুপ করে গাড়িতে বসে থাকে, ভয়ের কোনো কারণ নেই। যশবন্ত আগে আগে চলল, কাঁধে রাইফেল 44400 ডাবল ব্যারেল। জ্যাসমিনকে শিকারের জলপাই রঙা পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে। ওর হাতে একটি দোনালা শর্ট গান, ডাবল ব্যারেল চার্চিল। বেকার সাহেব ঘুমের সময় যা একটু বিরতি দিয়েছিলেন, ঘুম থেকে উঠেই আবার বিয়ার খেতে শুরু করেছেন। সারা পথ খেতে খেতে এসেছেন এবং দেখলাম ট্রাউজারের পিছনের দুটি পকেটে দুটি আমেরিকান বিয়ার ক্যান উকি মারছে। মনে মনে আমি প্রমাদ গুনছিলাম, হাতে রাইফেল নিয়ে এই রকম বিয়ার মতো অবস্থায় বাঘের সম্মুখীন হলে বাঘ কিংবা উনি, ওদের মধ্যে কেউ না মরে, মরবো হয়তো আমি। রাইফেল ঘুরিয়ে অপ্রকৃতিস্থ অবস্থায় হয়তো আমাকেই তেগে দিলেন আর কি। ওরও গাঁটটা গোট্টা 45400 ডাবল ব্যারেল জেফ্রিস। মিস্টার হুইটলির হাতে 375 হল্যান্ড অ্যান্ড হল্যান্ড ডাবল ব্যারেল। দেখলেই বোঝা যায় একখানা যন্ত্রের মতো যন্ত্র। হুইটলি সাহেব সুপুরুষ, ওর হাতে মানিয়েছেও ভালো। মিসেস হুইটলি নিজে স্বীকার করেন না, স্বীকার দেখেন। সঙ্গে কোমরে বাঁধা একটি 32 ওয়েবলি স্কটের রিভলভার, নিতান্ত আত্মরক্ষার জন্যই। সেগুন গাছের নিচে জিপটা রেখে আমরা ঘাসের মধ্যে দিয়ে পায়ে চলা সুঁড়ি পথে যখন কোয়েলের ধারে এসে পৌঁছালাম, তখন সূর্য অনেকক্ষণ উঠে গেছে। কোয়েলে সে সময় জল খুব সামান্যই আছে। নদী সেখানে রীতিমতো চওড়া, মাঝে মাঝে জলের ক্ষীণ ধারা আর শুধু বালি। দেখা গেল 3টি মাচা বাঁধা হয়েছে নদীর ধার বরাবর অর্ধচন্দ্রাকারে। জঙ্গলের ভিতর থেকে ঘাস বনে হাঁকোয়া করে আসবে হাঁকোয়াওয়ালারা নদীর দিকে, এবং বাঘ নাকি নদীর দিক থেকে এগিয়ে আসতে থাকবে। নদীতে পৌঁছবার আগেই শিকারীরা বাঘ দেখতে পাবেন। আর কোনো কারণে সেখানে বাঘকে মারা না গেলে বাঘ যখন নদী পেরোবে তখন বাঘকে পরিষ্কার দেখা যাবে, এবং প্রত্যেক অতিথির কাছে রাইফেল আছে যখন, তখন তারা গুলি করার সুযোগ পাবেন।
এবং বলাও যায় না তাদের নিক্ষিপ্ত দুই একটি গুলি বাঘের গায়ে বিঁধে যেতেও পারে। ফিসফিস করে যশবন্তকে আমি শুধালাম, বাঘ যে নদীতে নামবে এমন কোনো গ্যারান্টি তো নেই। যশবন্ত বলল, নেহাত নিরুপায় না হলে বাঘ নদীতে নেমে অতখানি আড়ালবিহীন জায়গা পেরোবার ঝুঁকি নেবে না, বরঞ্চ হয়তো রেগে বিটার্স লাইনের মধ্যে দিয়ে দুই একজনকে জখম করে কিংবা মেরে আবার হয়তো জঙ্গলে ফিরে যাবে। তেমন আশঙ্কা আছে বলে আমার বিটারদের সঙ্গেই আজকে থাকতে হবে। এমন সময় মিসেস হুইটলি একটি খুব সময়োপযোগী প্রশ্ন করলেন, আচ্ছা যশবন্ত, বাঘ যে আছে তার প্রমাণ কি? এই অপ্রত্যাশিত প্রশ্নে বলা বাহুল্য যশবন্ত খুব হকচকিয়ে গেল। তারপর আমাদের নিয়ে গিয়ে নদীর বালিতে বাঘের টাটকা পায়ের দাগ দেখালো। বোধহয় শেষ রাতে কি ভোর ভোর সময় নদী পেরিয়ে এদিকে জঙ্গলে এসে ঢুকেছে। বাঘের পায়ের দাগ আমি এই প্রথম দেখলাম। প্রকাণ্ড থাবা, দেখতে বিড়ালের মতো, কিন্তু পরিধিতে অবিশ্বাস্য। বেকার সাহেব দাগ দেখে নাকি নাকি সুরে বললেন, মাই গড, হি ইজ দ্য ড্যাডি অফ অল গ্র্যান্ড ড্যাডিস। ভোরের জঙ্গলে বেশ একটি ঠান্ডা ঠান্ডা ভাব, ঝিরঝির করে হাওয়া দিচ্ছে। কে কোন মাচায় বসবে তা নিয়ে ফিসফিস করা আরম্ভ হলো। হঠাৎ আমাদের হাতের কাছ থেকে কতগুলি তিতির ভর করে মাটি ফুঁড়ে উঠল, উঠে উড়ে পালালো। ঠিক হলো বেকার সাহেব পশ্চিমের মাচায় নদীর কিনারায় বসবেন, মিস্টার ও মিসেস হুইটলি পূব পশ্চিমের মাঝে একটু উত্তর ঘেঁষে বসবেন। ওই মাচা থেকেই বাঘকে প্রথম দেখার সম্ভাবনা। ওরা যেহেতু প্রধান অতিথি, সেই হেতু বেকার সাহেব কিছুতেই ও মাচায় বসতে রাজি হলেন না। তাছাড়া তিনি বসলেও কত যে বাঘ মারবেন সে তো আমি জানি। মাচায় উঠেই হয়তো ঘুম লাগাবেন। সব সময় বিয়ার খেয়ে খেয়ে চোখ মুখের যে অবস্থা হয়েছে তা আর কহতব্য নয়। পূবের মাচায় আমি আর জেসমিন বসব। যশবন্ত বলল সেদিক থেকে নাকি বাঘের আসার সম্ভাবনা খুব কম। কি করে যে যশবন্ত এমন জ্যোতিষশাস্ত্র আয়ত্ত করেছে জানি না, কিন্তু তার জ্যোতিষীতে মোটেই ভরসা পেলাম না। বাঘ তো আর ট্রাফিক পুলিশের উত্তোলিত হাত মানবে না, যেখানে খুশি সেখানে চলে আসবে। এসব জানোয়ারের কাছ থেকে যত দূরে দূরে থাকা যায় ততই ভালো। জেসমিনকে এবং আমাকে প্রথমত ইচ্ছে করে এক মাচায় বসিয়ে পরে রগর করবার অভিপ্রায়, এবং দ্বিতীয়ত বাঘকে কোনো ক্রমে আমাদের দিকে এনে ফেলে আমার চরম দুর্গতি সাধনের ইচ্ছা যশবন্তের অত্যন্ত প্রবল বলে মনে হলো। কিন্তু ওর কথার উপর কথা বলে কার সাধ্যি? স্যান্ডারসন কোম্পানির বড় সাহেব পর্যন্ত ওর আদেশের উপর রাগ কাটছেন না, আর আমি তো কোন ছাড়। ভগবানের নাম স্মরণ করে অতি কষ্টে মাচায় উঠলাম। লতা দিয়ে কয়েকটা ডাল বেঁধে সিঁড়ি তৈরি করেছে, তাও জেসমিন উঠবার সময় দুটো লতা পটাং পটাং করে ছিঁড়ে গেল। চাকরি বজায় রাখতে এই পোড়া দেশে যে মালিকদের সঙ্গে বাঘ শিকারেও বেরোতে হবে তা কোনো দিন ভাবতে পারিনি। আজ দেখলাম সবই সম্ভব। যাই হোক, হাতে এবার নতুন বন্দুক। মাঝে মাঝে সেন্ট মাখানো রুমাল বের করে নলটা মুছছি। যশবন্ত বলেছে বন্দুকের যত্ন আত্মের কোনো ত্রুটি যেন না হয়। নতুন স্ত্রীকেও আমার এই রাইফেলের মতো কেউ ঘন ঘন রুমাল দিয়ে মুছবে বলে আমার মনে হয় না। যশবন্ত টাবরদের সঙ্গে ওই সুড়িপথ ধরে জঙ্গলের ভিতরে চলে গেছে। হাকুয়াওয়ালাদের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটেও আসবে। মনে মনে যশবন্তের উপর ভক্তি অনেক বেড়ে যাচ্ছে। বড় পেছনে লাগে এই যা। ঠান্ডা মাথায় ভেবে দেখলাম ভয় পাবার মতো কিছুই ঘটতে যাচ্ছে না। আমি আছি, নতুন বন্দুকও আছে, তাছাড়া সঙ্গে মেম সাহেব শিকারী আছেন, হাতে 3 হাজারি বন্দুক নিয়ে। তবে শেষে একজন নারী আমার প্রাণ রক্ষয়িত্রী হবে এই ভাবনাটা বেশ কাবু করে ফেলেছে। গলাটা খাঁকড়ে নিয়ে ফিসফিস করে বললাম, আপনি এর আগে কি কি জানোয়ার মেরেছেন? আমি? জেসমিন খুব অবাক এবং কিঞ্চিত ভীত হলো। কোনো উত্তর না দিয়ে আমতা আমতা করে পকেট হাতড়ে চকোলেট বের করে বলল, নিন, চকলেট খান। তারপর চকোলেট চিবোতে চিবোতে বলল, একটিমাত্র জানোয়ার এ পর্যন্ত মেরেছি, কুকুর, পোষা কুকুর, পাগলা হয়ে গিয়েছিল, তাছাড়া মানে আর কিছু। সে কথা শুনে বুকের মধ্যে কি যে হতে লাগলো কি বলবো। এমন সময় অত্যন্ত অবিবেচক এবং নিষ্ঠুরের মতো জেসমিন আমাকে বলল, আপনি কি কি মেরেছেন?
বাঘটাক নিশ্চয়ই প্রচুর মেরেছেন। চকোলেট চিবোতে চিবোতে হঠাৎ অপ্রত্যাশিত বুদ্ধিমত্তা দেখিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ প্রচুর, যশবন্ত আর আমি তো একসঙ্গে শিকার টিকার করি। জ্যাসমিন চকলেট গিলে ফেলে বলল, বাঁচালেন, সত্যি বলছি আমার এতক্ষণ বেশ ভয় ভয় করছিল। আপনি আছেন, ভয়ের কি, কি বলুন? আমার কি তখন বলবার অবস্থা? তবু অন্যদিকে মুখ ঘুরিয়ে বললাম, আরে ভয়ের কি, আমি তো আছি। ছুলুয়া শুরু হয়ে গেল। বহু দূর থেকে গাছের গায়ে কাঠ ঠোকার আওয়াজ, মনুষ্য মুখ নিঃসৃত বিচিত্র ও বিভিন্ন অশ্রুতপূর্ব সব আওয়াজ ভেসে আসতে লাগলো। ধীরে ধীরে সেই সম্মিলিত ঐক্যতান এগিয়ে আসতে লাগলো। উত্তেজনা বাড়তে থাকলো। হাতের চেটো উত্তরোত্তর ঘামতে লাগলো। ঘন ঘন রুমালে হাত মুছে নিতে থাকলাম। গলাটা শুকিয়ে আসতে লাগলো। এমন সময় আমাদের ঠিক সামনেই ঘাসের মধ্যে একটা ভীষণ আলোড়ন হলো। তখন জেসমিন আর আমি উৎকর্ণ, উন্মুখ এবং যাবতীয় উফ। হঠাৎ আমাদের হকচকিয়ে প্রচণ্ড ডালপালা সম্বলিত শিং নিয়ে একটি অতিকায় মানে প্রায় প্রাগৈতিহাসিক কালের সম্বর সামনে বেরিয়ে এলো। তারপর প্রায় রোদুদ্যমান দুজন বীর শিকারীকে বৃক্ষারূঢ় দেখতে পেয়েই গাঁক গাঁক আওয়াজ করে হাসতে হাসতে নদী পেরিয়ে চলে গেল ওপারে। লক্ষ্য করলাম জেসমিনের বন্দুক পাশে শোয়ানো, কপালে এবং কপলে শ্বেত বিন্দু মুক্তোর মতো ফুটে উঠেছে, আর চাঁপার কলির মতো বাঁ হাতের পাতাটি আমার হাঁটুর উপর অত্যন্ত করুণভাবে শোভা পাচ্ছে। জেসমিন আমার দিকে ফিরে বলল, গুলি করলেন না কেন? আমি ধমকের সুরে বললাম, মাথা খারাপ, মারলে তো এক গুলিতেই ভূতলশায়ী করতে পারতাম, কিন্তু আমরা তো বাঘের অপেক্ষায় আছি, এখন গুলি করব কি করে? কথাটা যশবন্তের কাছে শোনা ছিল যে বাঘের শিকারে অন্য জানোয়ারের উপর খামোখা গুলি করতে নেই। জেসমিন হেসে বলল, তাই বলুন, আমি ভাবলাম কি হলো, মারলেন না কেন? মনে মনে বললাম, মারবো ওই জানোয়ারকে? বাঘের মতো দাঁত নেই বটে, কিন্তু শিং তো আছে, আর সেই ভয়ঙ্কর পা। অন্য কিছু না করে পিছনের পায়ে একটি লাথি মেরে দিলেই তো সব শেষ। সাই সাই ফরফর করতে করতে একদল ময়ূর আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। অত বড় শরীর নিয়ে যে অমন উপরে উঠতে পারে তা না দেখলে কল্পনা করা যায় না। উড়ে গিয়ে কোয়েল নদীর ওপারে পৌঁছেই কতগুলো নাম না জানা গাছে বসে কেয়া কেয়া করে ডাকতে লাগলো। সমস্ত জঙ্গল যেন সেই ডাকে জেগে উঠল। এদিকে হাকুয়াওয়ালারা আরও কাছে এসে পড়েছে। তাদের চিত্ত চাঞ্চল্যকর চিৎকারে মাথা ঠিক রাখা সম্ভব হচ্ছে না। অন্যান্য মাচাগুলো দেখা যাচ্ছে না আমাদের জায়গা থেকে, ওরাও নিশ্চয়ই আমাদের দেখতে পাচ্ছে না। বিটাররা আরও কাছে এসে পড়েছে, আরও কাছে। এখন মাথার মধ্যে হাতুড়ির আঘাতের মতো সেই নিস্তব্ধ বনে বিচিত্র সব আওয়াজ এসে লাগছে। এমন সময় পাহাড় বন কাঁপানো একটি গুড়ুম আওয়াজ কানে এলো, আর সঙ্গে সঙ্গে মেদিনী কাঁপানো বজ্র নিনাদী চিৎকার। বাঘের আওয়াজ, বোধহয় গায়ে গুলি লেগেছে। পরক্ষণেই মনে হলো প্রলয়কাল উপস্থিত। প্রায় সঙ্গে সঙ্গে একটি লাল কালোয় মেশানো উল্কা বিশেষ একটি স্প্রিংয়ের মতো লাফাতে লাফাতে জঙ্গলের পাতা মচমচিয়ে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। মনে হলো অজ্ঞান হয়ে যাব। জেসমিন আমার গায়ে ঢলে পড়ল, মাচাটা থরথর করে কাঁপছে। ভগবান রক্ষা করলেন। বাঘটা কি মনে করে আমাদের হাত থেকে 25-30 গজ দূরে থাকাকালীনই দিক পরিবর্তন করে পশ্চিম মুখে ছুটল কিছুক্ষণ, তারপর নদীতে। নদীর সাদা বালি, নীল জল আর সকালের রোদে লাফাতে লাফাতে, জলবিন্দু ছিটোতে ছিটোতে, ঝাঁপাতে ঝাঁপাতে লাল কালো বাঘটা নদী পেরোতে লাগলো। ওপরের ময়ূরগুলো নতুন করে চেঁচিয়ে উঠল, কেয়া কেয়া কেয়া। এমন সময় কোন দৃশ্য জায়গা থেকে জানি না মেঘনাদের বাণের মতো সশব্দে একটি গুলি এসে বাঘটিকে ভূতলশায়ী করল। কিছুক্ষণ থরথর করে কাঁপল বালির উপর, জলের উপর, তারপর স্থির হয়ে গেল। ততক্ষণে হাকুয়াওয়ালারা এসে পড়েছে প্রায় আমাদের কাছে। সম্বিত ফিরে পেতে দেখলাম জেসমিন আমার গায়ে মাথা এলিয়ে তখনও মূর্ছিতার মতো পড়ে আছে, আর মাচার নিচেই দাঁড়িয়ে বাঘের চেয়েও ভয়ঙ্কর যশবন্ত। জেসমিনকে দুবার নাম ধরে ডাকতেই স্বপ্নোত্থিতার মতো মাথা তুলে লজ্জিত
এবং কুণ্ঠিত হয়ে একটু হেসে বলল, ওহ, আই এম মোস্ট অফুলি সরি। যশবন্ত দূরে গেছে কিনা ভালো করে দেখে নিয়ে আমি মুরব্বী শিকারীর মতো বললাম, আরে তাতে কি হয়েছে, প্রথম প্রথম সকলেরই অমন হয়। জেসমিন বলল, কি আশ্চর্য, বাঘটা আমাদের মোটেই দেখতে পাইনি, অথচ আমি কি ভয়ই না পেলাম। আমি বললাম, তাতে কি হয়েছে, আমরা তো দেখেছি বাঘকে, বাঘ আমাদের নাইবা দেখল। মেঘনাদের বানের মতো অদৃশ্য বানটি যে কে ছুঁড়েছিল তা বোঝা গেল না। বাঘটিকে ঘিরে নদীর মধ্যে বিটাররা দাঁড়িয়ে আছে, উল্লাসে চেঁচাচ্ছে। হুইটলি সাহেব বেজায় খুশি। এই সময় একটি ইনক্রিমেন্টের কথা বলে ফেললে হয়। যাকে থাক। প্রকাণ্ড বাঘ। যশবন্ত বলল, বাংলোয় ফিরে মাপঝোঁক করা হবে, তবে মনে হচ্ছে 9 ফিটের উপর হবে। জানা গেল বেকার সাহেব বিয়ার খেয়ে বোম হয়ে ঘুমোচ্ছিলেন মাচার উপরে। হঠাৎ হুইটলি সাহেবের গুলির আওয়াজে এবং বাঘের চিৎকারে ঘুম ভেঙে উঠে দেখেন নদীতে একটি বাঘ লম্ফঝম্প প্র্যাকটিস করছে। অমনি রাইফেল ঘুরিয়ে দেগে দিলেন একদম। আর দেখতে হলো না। টাবরের ভাষায় গলি আন্দার জান বাহার। যাই করুন না কেন, যশবন্ত বলেছিল বেকার সাহেব সত্যিই ভালো শিকারী। উল্টো মুখে মাচা বাঁধা ঘুমোচ্ছিলেন, তবু ঘুম থেকে উঠে শরীর ঘুরিয়ে মাচার পিছন থেকে হঠাৎ গুলি করে গতিমান বাঘকে ভূতলসায়ী করা সোজা কথা নয়। বেকার সাহেব একটি পাথরের উপর বসে ট্রাউজারের হিপ পকেট থেকে একটি বিয়ার ক্যান নিজে নিলেন, অন্যটা যশবন্তকে বাড়িয়ে দিলেন। বুঝলাম সকলেরই বিস্তর আনন্দ হয়েছে বাঘ মারা পড়েছে বলে। আমারও আনন্দ হয়েছে কম নয়, বাঘ আমাদের মারেনি বলে। হাঁকোয়াওয়ালারা যশবন্তের নির্দেশে 2টি ডাল কেটে আনল। তারপর দড়ি দিয়ে লতা দিয়ে বাঘের 4 পায়ের সঙ্গে সেই 2টি ডাল লম্বা লম্বি করে বেঁধে নিয়ে যাওয়া হলো জিপ অবধি। তারপর তাকে জিপের বনেটের উপর পাথালি করে শুইয়ে দেওয়া হলো এবং বনেট ক্লিপের সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হলো। মিসেস হুইটলির সিনে ক্যামেরা চলতে লাগলো অবিরাম, কিরফুর। চামড়া ছাড়ানো আরম্ভ হতে হতে সেই বিকেল। দেখতে দেখতে রাত নেমে এলো। জ্যাকারান্ডা গাছের ডালে বড় বড় হ্যাজাক ঝুলিয়ে চামড়া ছাড়ানো হচ্ছে। বাঘটাকে চিৎ করে শোয়ানো হয়েছে। 4টে পা 4 দিক থেকে বেঁধে টানা দেওয়া হয়েছে। গলা থেকে আরম্ভ করে বুক ও পেটের মাঝ বরাবর চামড়া কাটা হয়েছে। তারপর সাবধানে চামড়া ছাড়ানো হচ্ছে। কর্ম এটাও একটি আর্ট, যে সে লোকের নয়। গুলিটা যেখানে লেগেছে ঘাড়ে, সেখানে একটি গাঢ় কালচে লাল ক্ষত। চারপাশে অনেকখানি জায়গাও অমনি কালচে লাল এবং নীলাভ। বাঘের গায়ে মাংস বলে কিছু নেই, সব পেশি, দড়ির মতো ফিকে লাল পাকানো পাকানো পেশি, তার উপর পেশি। মেদ বলে যা আছে তা সামান্যই, পেটের কাছে বেশি, এবং সারা শরীরেই যা আছে তা একটি পাতলা আস্তরণ ছাড়া আর কিছুই নয়। বাঘের সামনের পায়ের কিংবা হাতের পেশি দেখবার মতো। চামড়া না ছাড়ালে কখনো অনুমান করা সম্ভব হতো না যে এই হাত দুখানি কতখানি শক্তির অধিকারী। চোয়ালের পেশিও দেখবার মতো। চলমান বাঘ তাই যখন সুন্দর চামড়া মোড়া চেহারায় হেলে দুলে চলে, তখন কেউ তাকে দেখলে বুঝতে পারবে না যে বিনা আয়াসে মুহূর্তের মধ্যে সে কি সংহার মূর্তি ধারণ করতে পারে। বন্দুকটা সবে হাতে পেয়েছি। বনে পাহাড়ে বাহাদুরি করার আগে এই চামড়া ছাড়ানো বাঘের আসল চেহারাটা দেখার আমার প্রয়োজন ছিল, ভাবলাম আমি। চারিদিকে এখন ভিড়। কেউ বলছে বাঘের চর্বি চাই, তেল করবে। বাড়িতে বুড়ি মা আছে, বাত হয়েছে, বাত নাকি বাঘের চর্বির তেল ছাড়া সারবে না। আবার কেউ বলছে বাঘ নখ চাই, বউয়ের গলার হার বানিয়ে দেবে। গোফগুলো তো নেই, কখন যে হাতে হাতে লোপাট হয়ে গেছে তার পাত্তা নেই। যে কারণে আশা সেই বাঘই যখন মারা পড়ে গেল, তখন বোধ করি এই জঙ্গলে পড়ে থাকতে সাহেবদের কারও আর ইচ্ছে রইল না। তবু জেসমিন আর মিসেস হুইটলির খুব ইচ্ছা ছিল আরও দিন 3 থেকে যাওয়ার। শুক্লপক্ষ বলেই ওদের উৎসাহটা এত বেশি। কিন্তু হুইটলি সাহেব বললেন ওর অনেক কাজ আছে কলকাতায়। অতএব পরদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে মালিক মালকিনরা রাঁচির দিকে রওনা হয়ে গেলেন গাড়িতে। অনেক হ্যান্ডশেক হলো, অনেক থ্যাংক ইউ,
অনেক বাই বাইও। তারপর লাল ধুলো উড়িয়ে গাড়ি ছুটল উধাও। স্বস্তির নিঃশ্বাস এবার। হাত পা ছড়িয়ে বারান্দায় ইজি চেয়ারে বসলাম। যশবন্ত বলল, তাবাস দোস্ত, গুরু গুড, চেলা চিনি। তুমি যে আমাকেও টেক্কা মেরে বেরিয়ে যাবে হে, তোমার প্রমোশন ঠেকায় কোন সালা। জুন মাস এসে গেল। 15ই জুন নাগাদ কাজ বন্ধ হবে জঙ্গলের। তারপর বৃষ্টি নামবে। কোয়েল, আমানত, ঔরঙ্গা, কানহার তখন সকলেই সংহার মূর্তি ধারণ করবে। পথ ঘাট অগম্য হবে। অতএব কাজ আবার আরম্ভ হতে হতে সেই সেপ্টেম্বর। অতএব এই কমাস ছুটি বলা চলতে পারে। অবশ্য স্টেশন থেকে ওয়াগানে মাল পাচার হবে, জঙ্গলেই শুধু কাজ বন্ধ থাকবে। তখন বাঁশ কাঠের ঠিকাদারদের কলকাতায় কি মুঙ্গেরে কি পাটনায় গিয়ে বাবুয়ানি করার সময়। এই সময়টা এখানে কেউই পড়ে থাকে না। বরসাত হচ্ছে রইস আদমিদের ওড়বার সময়। তারা তখন গোলাবাজ পায়রার মতো ওড়েন। যশবন্তের বিহার গভর্নমেন্টের চাকরি। ও ইচ্ছা করলে এই সময়টা ছুটি নিতে পারে। কিন্তু ও আমাকে বলল, কোথায় যাবে, থেকে যাও। বর্ষাকালে ঘন জঙ্গলের আর এক চেহারা, একেবারে লাজবাব। আমি বললাম, আমার অবশ্য যাওয়ার কোনো জায়গাও নেই। যশবন্ত বলল, থেকে যাও, থেকে যাও। মাঝে মাঝে চুপ করে বসে ভাবি, পালামৌ সম্বন্ধে অনেক জানবার শুনবার আছে। এ যেন ইতিহাস নয়, এ যেন এক জীবন্ত বর্তমান। বেড়াতে বেড়াতে যেন পিছিয়ে পড়েছে। টাবর মুন্সি অনেক কিছু জানে, বসে বসে ওর গল্প শুনি। বহু জায়গা থেকে আদিবাসীরা এসে এই পর্বতময় নিবিড় জঙ্গলাকীর্ণ এলাকায় বসবাস আরম্ভ করে। খারওয়ারেরা আসে, ওরাওরা আসে, চেরোরা আসে। রুমান্ডি পাহাড়ের নিচে যে বস্তি সুহাগী, সেটি ওরাওদের বস্তি। আমার টাবর মুন্সিও যাতে ওরাও। বহুদিন আগে খারওয়ারেরা রোটাসগড়ের শাসক ছিল। রোটাসগড় শাহাবাদের দক্ষিণে সেই উঁচু মালভূমি, যেখান থেকে দাঁড়িয়ে সোন নদের সর্পিল পথরেখা চোখে পড়ে। সেই মালভূমিতে ওদের মস্ত দুর্গ, বিরাট দুর্গ। অনেক লড়াই করেছে তারা সেখান থেকে। সে জায়গা ছেড়ে 11 থেকে 12 খ্রিস্টাব্দের মধ্যে ওরা এখানে এই জায়গায় এসে বসবাস আরম্ভ করে। ওরাও দাবি করে যে ওদের পূর্বপুরুষরা নাকি রোটাসগড়ে শিকড় গেড়েছিল, কিন্তু ওদের আদি নিবাস কর্ণাটকে। সেখান থেকে নর্মদা নদ বেয়ে উঠে আসে ওরা। তারপর সোন নদের পারে বিহারে নতুন ঘর বাঁধে। এরাও বলে রোটাসগড়ে এদেরও জবরদস্ত দুর্গ ছিল একটি। কিন্তু এক উৎসব রাত্রে যখন প্রচণ্ড আনন্দোল্লাসের পর পুরুষেরা পানন্মত্ত নেশায় অজ্ঞান হয়ে ঘুমোতে থাকে, তখন শত্রুপক্ষ এসে ওদের দুর্গ আক্রমণ করে। একজন পুরুষেরও নাকি তখন যুদ্ধ করবার মতো অবস্থা নয়। কেবল মেয়েরাই প্রবল বিক্রমে লড়াই চালায় এবং পরাজিত হয়। সেই যুদ্ধে হেরে দুর্গ পরিত্যাগ করে ওরা দু দলে ভাগ হয়ে রোটাসগড় থেকে পালায়। একদল চলে যায় বাজমহল পাহাড়ের দিকে, অন্য দল পূবে ঘুরে কোয়েল নদী বরাবর এগিয়ে এসে ছোটনাগপুর মালভূমির উত্তর পশ্চিমে এসে আস্তানা গেড়ে বসে। খারওয়ার ও ওরাওরা ছাড়া চেরোরাও এমনই একটা গল্প বলে। গল্পগুলো নাকি সত্যি। যশবন্ত বলছিল এই জেলার নথিপত্রে এসব কথার সত্য নির্ধারিত হয়েছে। যশবন্ত একদিন পালামৌ নামের ব্যাখ্যা শোনাচ্ছিল। পালামৌ নামটার আসল উচ্চারণ পালামৌ। আসলে এই নামটির ব্যুৎপত্তি একটি দ্রাবিড় শব্দ থেকে। ঐতিহাসিকরা বলেন খুব সম্ভব পালামৌ, পাল আম উ এই দ্রাবিড় শব্দ কটির বিকৃতি। পাল মানে দাঁত, আম মানে জল এবং উ হল বিশিষ্ট বিশেষের বিশেষণ, যথা গ্রাম, দেশ, জঙ্গল। ঐতিহাসিকদের এই অনুমান একেবারে ওড়া নয়। আদিবাসী চেরো প্রধানরা যে গ্রামে থাকতেন সেই গ্রামের নাম ছিল পালামৌ। সেই গ্রামেই তাদের বহু সুরক্ষিত দুর্গ ছিল। সেই দুর্গবহুল দুর্গম গ্রামের ঠিক নিচে দিয়েই ঔরঙ্গা নদী বয়ে যেত। সেখান থেকে বসে বসে ঔরঙ্গা দেখা যেত।
ওই গ্রামের প্রায় কয়েক মাইল ভাটিতে এবং উজানে ঔরঙ্গা নদীর কোল বড় বড় কালো কালো পাথরে ভরা ছিল। বর্ষাকালে যখন নদীতে বান আসত তখন পাথরগুলো সব দাঁতের মতো উঁচু হয়ে থাকত। তাই নদীর নাম হয়েছিল দাঁত বের করা নদী অথবা পালামু। সেই থেকে জায়গার নামও তাই। এসব জানতে শুনতে বেশ লাগে। অতি গরিব, অতি সরল, হাসিখুশি, কুচকুচে কালো ওরাও যুবক যুবতী। ওরা যেন ইতিহাসের পটভূমিতে দাঁড়িয়ে আমাকে কোন দূরে হাতছানি দেয়। ইতিহাস যেন একটি কলরোলা নদী, কোয়েলের মতো। আজ থেকে প্রায় 900 বছর আগে ওরা যখন শ্বেত মোরগ নিবেদন করে ধার্মেশের পুজো দিয়ে এই পালামৌতে এসে প্রথম বাসা বেঁধেছিল, সেদিন আর আজকের মধ্যে যেন বেশি ফাঁক নেই। ইতিহাসের নদী বয়েই ওরা যেন চলেছে 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 চলেছেই। রুমান্ডি পাহাড়ের নিচে যে সোহাগী নদী, সেও গিয়ে মিশেছে কোয়েলে। সোহাগীকে অবশ্য নদী বলা ঠিক নয়, পাহাড়ি ঝোড়া বলা ভালো। পালামৌতে একমত দ্বিতীয়ম হচ্ছে কোয়েল। ঔরঙ্গা, আমানত, কানহার এবং অন্যান্য সবাই গিয়ে মিশেছে কোয়েলে। এই সব কটি নদী অত্যন্ত বিপজ্জনক এবং সাংঘাতিক। শুধু যে বর্ষাকালে চকিতে বান আসে তাই নয়, এদের তটরেখায় ও তীরে কোথায় যে চোরাবালি আছে এবং কোথায় যে নেই তা কেউ জানে না। আরো কত কিছুর গল্প করত টাবর। বাইরে হয়তো টিপটিপিয়ে বৃষ্টি পড়ত। ঘনান্ধকার বন পাহাড় থেকে কেয়া ফুলের গন্ধবাহী হাওয়া এসে নাকে লাগত। অসহ্য যন্ত্রণায় কোকিয়ে কেঁদে উঠত নীল জঙ্গলের ময়ূর। কেয়া কেয়া কেয়া। মনটা যেন উদাস লাগত। যা যা চেয়েছিলাম এবং যা যা পাইনি, সেই সব চাওয়া পাওয়ার দুঃখগুলো একসঙ্গে পুবের কালো মেঘের মতো মনের আকাশে ভিড় করত। স্বীকার করতে লজ্জা নেই, নিজেকে অত্যন্ত একলা এবং অসহায় মনে হতো। মনে হতো এই বন পাহাড়ের নির্জনতা, এত সুন্দর সত্তার মাঝে আনন্দ যেমন আছে তেমন আছে দুঃখও। সে দুঃখটা বুনো জানোয়ারের ভয়জাত নয়, তা নিজেকে হারানোর। হাজার হাজার বছর ধরে আমরা প্রকৃতির সঙ্গে বিপরীতমুখী ছুটে তার সঙ্গে লড়াই করে যে পার্থক্য অর্জন করেছি, তার গাল ভরা নাম দিয়েছি সভ্যতা। ওই সব নির্জন নিরালা মুহূর্তে আমার মনে হতো এই সভ্যতার সত্যিকারের আবরণটি এখনো যথেষ্ট পুরু হয়নি। এই এত বছরেও প্রকৃতির মধ্যে এলেই ঠুনকো আবরণটি খসে যেতে চায়। তখন বোধহয় ভিতরের নগ্ন প্রকৃত ও সত্য আমি বেরিয়ে পড়ে, যে সত্য রূপকে আমরা ভয় পাই। মেলা বসেছে মহুয়া ডাঁড়ে। মে মাসের শেষ থেকে মেলা চলবে সেই জুন মাসের মাঝামাঝি পর্যন্ত। এই গ্রাম ও গ্রাম থেকে লোক যাচ্ছে, নানা জিনিস কিনে আনছে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্ত্রী পুরুষের কলকাকলিতে জঙ্গল পাহাড়ের পথ মুখর হয়ে উঠছে। এখানকার এরা হাসতেও জানে। কেবল মহুয়া আর বাজরা ছাতু খেয়ে থেকেও যে ওরা কি করে এত হাসে জানি না। সব সময় হি হি হাহা করছে। কথাবার্তা বললে বোঝা যায় যে ওরা খুব রসিক। সবচেয়ে আমার যা ভালো লাগে তা হলো ওদের সরলতা। ভণ্ডামি বলে কোনো শব্দ বোধহয় ওরা জানেও না। হেসেই জীবনটাকে উড়িয়ে দিতে শিখেছে বংশ পরম্পরায়। আগামীকাল ওদের জেট শিকারী বা মৌসুমী শিকারের দিন। এই শিকার একটি সামাজিক উৎসব। আগে একদিন ছিল যখন শিকারটাই ওদের প্রধান জীবিকা ছিল। আজ আর তা নেই। ওরা খেতি করে, কূপ কাটে, কেউ কেউ বা দূরে শহরে গিয়ে অন্যান্য নানাভাবে জীবিকা নির্বাহ করে। এবং সামাজিক বাঁধনটাও ঢিলে হয়ে গেছে। শহর প্রত্যাগত কালো জিন্সের ইস্ত্রিবিহীন ট্রাউজার আর তার উপরে ঘন লাল রঙা শার্ট এবং হাতে ঘোরতর বেগুনি রুমাল নেওয়া ওরাও যুবকদের আজকাল এই জঙ্গুলে পাহাড়েও চোখে পড়ে। তবে পুরনো জীবনযাত্রা ও মূল্যবোধ এখনো পুরোপুরি ধুয়ে মুছে যায়নি। শিকারে যাবার নিমন্ত্রণ আমারও ছিল। টাবর মুন্সি এসেছিল, সঙ্গে মুন্সির বড় ছেলে আশোয়াও এসেছিল। কিন্তু যশবন্ত এখানে নেই, ডালটনগঞ্জে গেছে। নৈহারে থাকলেও একটা খবর পাঠানো যেত, অতএব ওদের সবিনয়ে না করে দিলাম।
লক্ষণটাও খুব খারাপ মনে হচ্ছে। দিনে দিনে যশবন্তের সান্নিধ্য একটি সাংঘাতিক নেশার মতো আমাকে পেয়ে বসেছে। আমার কল্পনা রঙিন আরামপ্রিয়তার জগৎ থেকে বাইরের জগতে দূরত্ব সূচক একটি পা ফেলতে গেলেও যশবন্তের হাত ধরতে ইচ্ছা করে। ওর কর্কশ চিৎকৃত বেপরোয়া সঙ্গ আমি আজকাল আমার প্রেমিকার শরীরের মতোই কামনা করি। সন্ধেবেলা টাবরদের দলবল ফিরে এলো শিকার থেকে, তীর ধনুক টাঙি নিয়ে। বলল একটি বড়কা দাতাল, একটি কোটরা এবং একটি সম্বর শিকার করেছে ওরা। ওদের মধ্যে কেউ কেউ মাংস রোদে শুকিয়ে রেখে দেবে, তারপর টুকরো টুকরো করে কেটে যখন বীজ ছড়াবে খেতে, সেই ধান কিংবা বাজরা কি মাড়ুয়ার সঙ্গে মাংস দেবে মিশিয়ে। ওদের বিশ্বাস তাতে ফসল ভালো হবে। শিকার জিনিসটাকে ওরা নিছক শখ বলে জানেনি। তার সাফল্য অসাফল্যের উপর ওদের কৃষির সাফল্য অসাফল্য নির্ভরশীল। এ কথা ওরাও চাষি আজও বিশ্বাস করে। বেশ লাগে এই টাবরদের। টাবর আমাকে অনেকখানি হরিণের মাংস দিয়ে গেল, শাল পাতায় মুড়িয়ে, মেটে মেটে দেখতে। বলল সম্বর খেতে ভালো না, আর শুয়োর হয়তো আপনি খাবেন না, তাই হরিণ দিয়ে গেলাম। জুম্মান রাখতে জানে, ভালো করে রেঁধে দেবে। সেদিন বিকেলের দিকে মেঘ করে এলো। সমস্ত পূব দক্ষিণ এবং দক্ষিণের জঙ্গল পাহাড় সব নতুন করে চোখে ধরা পড়ল। হঠাৎ মনে হলো এদের চিনতাম না, মোটে চিনি না। কালচে আর নীলাভ মেঘে সমস্ত দিক চক্রবাল ভরে গেছে। আকাশ যে কোনো দিন সাদা কি নীল ছিল এখন তা দেখে চেনার উপায় নেই। সেই কালো পটভূমিতে গাছ গাছালি এবং পাহাড়ের নিজস্ব রং বদলে গিয়ে তাদের অন্য রঙের বলে মনে হচ্ছে। যেদিকের জঙ্গলের কোনো নিজস্ব রঙের বাহার ছিল না, দিনের বেলায় যাদের পাটকিলে ফ্যাকাশে বলে মনে হতো, তাদেরও রূপ খুলে গেছে। নৈহারের পথে নয়াতালাও হয়ে উড়ে আসা এক ঝাঁক কুন্দশুভ্র বক মালার মতো সেই কালো আকাশে দুলতে দুলতে উড়ে চলেছে বুড়হা করমের দিকে। কতগুলি শকুন যারা চাহার চংরুর দিকের মাথা পাহাড়টার নিচের ঘন উপত্যকার উপরে বাঘে মারা কোনো জানোয়ারের মরি লক্ষ্য করে এতক্ষণ চক্রাকারে উঠছিল, তারাও অনেক অনেক উপরে উঠে গেছে। মনে হচ্ছে ওরা বৃষ্টিকে পথ দেখিয়ে আমাদের রুমান্ডি পাহাড়ে আর সুহাগী নদীতে আনবে বলে মেঘ ফুঁড়ে উপরে উঠবার চেষ্টা করছে। ঝাঁকে ঝাঁকে হরিয়াল, রাজকুকু, টিয়া, টুই মাথার উপর দিয়ে চঞ্চল পাখনায় দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। সুহাগী গ্রামে আসন্ন বৃষ্টির আগমন শব্দগুলো ঝুমঝুম করে বাজতে শুরু করেছে। আর এই সমস্ত শব্দ ছাপিয়ে দূর জঙ্গল থেকে ময়ূরের কেয়া কেয়া রব এই আদিগন্ত বন পাহাড়ের বুকের কেয়া ফুলের গন্ধবাহী বর্ষাবরণের আনন্দে অধীর একটিমাত্র সুর হয়ে ক্ষণে ক্ষণে ভেসে আসছে। কবে যেন শুনেছিলাম ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। এখন মনে হচ্ছে সেই গানটি যেন মেঘ হয়ে সুহাগী নদীর সুহাগ হয়ে ধীরে ধীরে এই বর্ষা বিধুর সন্ধ্যা প্রকৃতিতে করুণ হয়ে বাজছে। পৃথিবীতে যে এত ভালো লাগা আছে তা এই রুমান্ডি পাহাড়ে এই গোধূলির মেঘে ঢাকা আলোয় উপস্থিত না থাকলে জানতাম না। প্রকৃতিকে ভালোবাসার মতো ব্যথা নীল অনুভূতি যে আর নেই তাও জানতাম না। এসে গেল, এসে গেল। রুমঝুম রুমঝুম করে ঘুঙুর পায়ে সাদা বুটি বসানো নীল ঘাগড়া উড়িয়ে শিলাবৃষ্টি এসে গেল, বর্ষা রানী এসে গেল। বনের রং, জলের রং, মেঘের রং, সন্ধ্যার রং সব মিলেমিশে একাকার হয়ে চতুর্দিকে নরম সবুজে হলুদে সাদায় এমন একটি অস্পষ্ট ছবির সৃষ্টি হলো। আমার বড় স্বাদ হলো যে আবার আমার মায়ের গর্ভে ফিরে গিয়ে নতুন করে জন্মাই। নতুন করে ছোটবেলা থেকে এই রুমান্ডি পাহাড়ে একটি ওরাও ছেলের মতো বাঁশি বাজিয়ে বড় হবার অভিজ্ঞতা, বেঁচে থাকার অভিজ্ঞতা মোষের পিঠে চড়ে তিল তিল করে উপভোগ করি। সেদিন খাওয়া দাওয়া সেরে রওনা হওয়া গেল। বাঁয়ে দূরে মেঘ মেঘ নেতারহাটের পাহাড় দেখা যাচ্ছে, মেঘলা আকাশে একটি মেঘস্তম্ভের মতো। প্রায় আধ ঘন্টা খানিক চলার পর যশবন্ত জিপ থেকে নামল কুরুয়া বলে একটি ছোট্ট গ্রামে।
ওরাওদের গ্রাম, বেশি হলে 15-20 ঘর লোকের বাস। এই গ্রামের মোড়লদের বাড়ির গোয়াল ঘরে জিপটা ট্রেলার শুদ্ধ ঢুকিয়ে দিল যশবন্ত। জনাচারেক লোক তৈরি ছিল, তারা শিরিনবুরু থেকে এসেছে আমাদের নিয়ে যেতে। সবচেয়ে মজা লাগলো একটি ছোট্ট সুখে ভরপুর ডুলি দেখে। এই ডুলিতে বৌদি যাবেন। সুমিতা বৌদি ডুলি দেখেই তো খিলখিল করে হাসতে লাগলেন। বললেন, মরে গেলেও এতে চড়ে যেতে পারবো না, বুঝেছো? তোমাদের সঙ্গে হেঁটেই যাব। যশবন্ত বলল, আপনি কি পাগল নাকি? হ্যাঁ, 1 মাইল পথ, সবটাই প্রায় চড়াই, হেঁটে যাওয়া সহজ কথা। বন্দুক আর রাইফেল আমি নিজেই হাতে নিলাম। অন্য লোকের হাতে দেওয়ার জিনিস নয় এগুলো। তাছাড়া গুরু আমার সঙ্গে আছেন, বন্দুকের অযত্ন করি, সাধ্য কি? পাক দণ্ডি রাস্তা, কোথাও চড়াই, কোথাও বা উতরাই, বেশিটাই চড়াই। কখনো পথ গেছে সবুজ উপত্যকার উপর দিয়ে, কোথাও বা ঘন শাল বনের মধ্যে মধ্যে। সটি ফুলের মতো কি একরকম রঙিন ফুল ফুটে আছে গাছের গোড়ায় গোড়ায়। নতুন জল পেয়ে ডালে ডালে কত শত কচি কলাপাতা রঙা পাতা গজিয়ে উঠেছে। সমস্ত জঙ্গল পাহাড় সবে চান করা সুন্দরী কিশোরীর মতো এই মেঘলা দুপুরে স্বপ্নাতুর চোখে চেয়ে আছে। বৌদিকে শুধলাম, কি বৌদি, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ। বৌদি বললেন, একটুও না। বৌদি একটি ফিকে কমলা রঙা তাঁতের শাড়ি পরেছেন, গায়ে একটি হালকা সাদা শাল। ঘোষদার বপু ক্ষীণ নয়, বেশ হাঁপিয়ে পড়েছেন এবং কিছুটা গিয়েই বলছেন, দাঁড়াও তো ভায়া একটু। আমি আর ঘোষদা দাঁড়াচ্ছি, যশবন্ত আর সুমিতা বৌদি এগিয়ে যাচ্ছেন, আবার ওরাও গিয়ে দাঁড়াচ্ছেন, আমরা ধরছি। দেখতে দেখতে আমরা বেশ উঁচুতে উঠে এসেছি, বেশ উঁচু। দূরে কোয়েলের চওড়া গেরুয়া সাদায় মেশানো আঁচল দেখা যাচ্ছে নিরবিচ্ছিন্ন ও সবুজ জঙ্গল পাহাড়ের ফাঁকে ফাঁকে। নেতারহাটের পাহাড়টা যেন একেবারে নাকের সামনে। এক একবার নিঃশ্বাস নিলে মনে হচ্ছে যে বুকের যা কিছু গ্লানি সব সাফ হয়ে যাবে। আরও কিছু দূর উঠে একটি বাঁক ঘুরতেই চোখে পড়ল একটি ছবির মতো ছোট গ্রাম। পাহাড়ের খাঁজের উপর শান্তিতে বিছানো রয়েছে, কিন্তু এখনো প্রায় 15-20 মিনিটের রাস্তা। এমন সময় বৃষ্টি নামল, ঝুপঝুপিয়ে না হলেও টিপটিপিয়েও নয়। দৌড় দৌড় দৌড়। বৌদি বেচারির দুরবস্থার এক শেষ। শাড়ি টাড়ি লাল হয়ে গেছে লাল মাটি লেগে, চুল ভিজে গেছে, নাক দিয়ে চোখ দিয়ে জল গড়াচ্ছে, জামা কাপড় স্বচ্ছ। ভাগ্যিস শালটা ছিল, নইলে দেবরদের সামনে বৌদিকে বেশ বিব্রত হতে হতো। একটি ঝাঁকড়া মহুয়া গাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা হলো, কিন্তু সে গাছের পাতা থেকে টুপটুপ করে যা জমা জল পড়ছিল তার চেয়ে বৃষ্টিতে ভেজা অনেক ভালো ছিল। ঘোষদা তাকে ঠান্ডা লাগবার ভয়ে রুমাল জড়িয়েছেন। সকলেরই চুল ভিজে এলোমেলো, ঝোড়ো কাকের মতো অবস্থা। সুমিতা বৌদিকে কিন্তু ভেজা অবস্থায় সাধারণ অবস্থার চেয়ে বেশি সুন্দরী দেখাচ্ছে। গালের দুপাশে অলকগুলো ভিজে কুঁকড়ে আছে, ব্যক্তিত্ব সম্পন্ন চিবুক গড়িয়ে নাক বেয়ে জল নামছে। কোনো প্রসাধন নেই, কোনো আড়াল নেই, রিজু শরীরে ভেজা পাইন গাছের মতো দেখাচ্ছে বৌদিকে। আরও কিছুক্ষণ চলার পর যশবন্ত হাঁক ছেড়ে বলল, পৌঁছ গয়া। তাকিয়ে দেখলাম আমি যে ভারতবর্ষেই আছি, অন্য কোনো বহুল প্রচলিত সুন্দরী দেশে নেই, তা বুঝতে কষ্ট হলো। পরমুহূর্তেই বুঝলাম আমি ভারতবর্ষেই আছি এবং একমাত্র ভারতবর্ষেই এই নিসর্গ সৌন্দর্য সম্ভব, অন্য কোনো দেশে নয়। গ্রামের বাড়িঘরগুলো সমতল জায়গায় ইতস্তত ছড়ানো। বাড়িগুলো চতুষ্কোণ নয়, কেমন বেঢপ। যশবন্ত বলছিল চতুষ্কোণ বাড়ি ওরাওদের মতে মাঙ্গলিক নয়। সব কটি বাড়ির মাথা ছাড়িয়ে একটি দোতলা বাড়ি চোখে পড়ল। হঠাৎ দেখলে মনে হবে বন বিভাগের বাংলো বুঝি। শালের খুঁটির উপর দোতলা বাংলো, উপরে টালির ছাদ, বৃষ্টি ধোয়া কোমল নয়নাভিরাম লাল রং, কৃষ্ণচূড়া ও ইউক্যালিপটাসের শাড়ির মধ্যে মধ্যে দেখা যাচ্ছে।
আমাদের সাদা রঙা কাঠের গেট খুলে ঢুকতে দেখেই একটি ছাই রঙা অ্যালসেসিয়ান লাফাতে লাফাতে ডাকতে ডাকতে আমাদের দিকে ছুটে এলো। সুমিতা বৌদি হাঁক দিলেন, মারিয়ানা, মারিয়ানা। ডাকের প্রায় সঙ্গে সঙ্গেই বাংলোর বারান্দায় একটি মেয়েকে দেখা গেল। পরনে একটি হালকা সবুজ শাড়ি, ভারী সুন্দর গড়ন। বারান্দার রেলিংয়ে একবার হাত দুটো ছুঁয়েই শরীরে দোলা দিয়ে আনন্দে কলকলিয়ে বলল, এ কি, তোমরা এসে গেছো? পরক্ষণেই কাঠের পাটাতনে শব্দ লহরী তুলে শরতাকাশের দ্রুত শ্বেতা মেঘের মতো মারিয়ানা সিঁড়ি বেয়ে দৌড়ে এসে সুমিতা বৌদিকে জড়িয়ে ধরল। বলল, ইস কি খারাপ, এতদিনে আসবার সময় হলো। সুমিতা বৌদি হেসে বললেন, বেশ বাবা বেশ, আমি খুব খারাপ, নইলে এই বৃষ্টিতে কাকের মতো ভিজে এই পোশাকে তোমাকে দেখতে আসি? আমাকে দেখতে না আরো কিছু, এসেছে তো শিরিন বুড়োর হাতি দেখতে। যশবন্ত কপট ধমকের সুরে বলল, আহ মারিয়ানা, আমরা এসে পৌঁছতে না পৌঁছতেই ঝগড়া শুরু করলেন? হ্যাঁ, দেখছেন না সঙ্গে নতুন অতিথি আছেন? বলে আমাকে দেখালো। মারিয়ানা বোধহয় সত্যিই আমাকে লক্ষ্য করেনি। এখন যশবন্ত বলাতে হঠাৎ নবাগন্তুকের প্রতি চোখ পড়ল। মারিয়ানা হাত তুলে নমস্কার করল, আমি প্রতি নমস্কার করলাম। মারিয়ানা সুন্দরী নয়, কিন্তু তার চোখ দুটি ভারী সুন্দর লাগলো। মানে এত সুন্দর যে ওর চোখ ছাড়া অন্য কিছু না থাকলেও ক্ষতি ছিল না। তখনও ভালো করে আলো ফোটেনি। কাঠের দরজার গায়ে ছোট বড় ফুটো দিয়ে ঘোলা রঙের আলোর আভাস এসে ঘরের অন্ধকারকে জ্বলো করছে। শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি বাইরে জোর হাওয়া বইছে। কম্বলটা বেশ ভালো করে টেনে কাঁধ ও গলার নিচ দিয়ে জড়িয়ে যথাসম্ভব আরাম করে আরেকটি জবরদস্ত ঘুম লাগানোর চেষ্টা করলাম, যতক্ষণ না ভালো করে সকাল হয়। এমন সময় যশবন্ত ওর ঘর থেকে এসে আমাকে এক ঠেলা মারল। বলল, क्या साहब, चलिए जरा शिकार खेल के आए। আমি বললাম, এই সুখসজ্জা ছেড়ে আমি কোনো রকমের শিকারে যেতে রাজি নই। যশবন্ত বিনা বাক্য ব্যয়ে কম্বলটা এক টানে মাটিতে ফেলে দিল এবং অর্ডার করল, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও। নিরুপায়। যশবন্ত ওর রাইফেলটা নিয়েছে, আমার হাতে নয়া বন্দুক। হিমেল আমেজ ভরা হাওয়ায় পার্বত্য প্রকৃতি থেকে ভারী সুবাস বেরোচ্ছে। কোথায় শালমুড়ি দিয়ে বসে কফি খেতে খেতে মেজাজ করব তা নয়, চলো এখন শিকারে। ভাগ্যিস মনে মনে বললাম কথাটা। যশবন্ত শুনতে পেরেই লাফিয়ে উঠে বলতো, ওরে আমার মাখন বাবু। মনে হচ্ছে সুমিতা বৌদিরা ওঠেননি এখনো কেউ। বাবুর্চিখানার চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। আহাহা, বড় শীত। এক কাপ চা কিংবা কফি খেয়ে বেরোতে পারলে বড় ভালো হতো। বাবুর্চিখানার পাশ দিয়ে যেতে যেতে লোভাতুর দৃষ্টি ফেলতে লাগলাম। মনের স্বাদ মনেই রইল। এমন সময় আমাদের দুজনকে চমকে দিয়ে জানলা থেকে মারিয়ানা ডাকলো, ও কি, আপনারা চললেন কোথায় এই সকালে? যশবন্ত বলল, কেন, আপনিই না কাল বললেন হরিণ না মেরে আনলে খাওয়া নেই। এমনভাবে অতিথি সৎকার করেন, তা আগে জানলে কি আর আসতাম? মারিয়ানা হেসে বলল, না না, ভালো হবে না, জল গরম হয়ে গেছে, অন্তত এক কাপ কফি খেয়ে যান। যশবন্ত অত্যন্ত অনিচ্ছার সঙ্গে আকাশ এবং ঘড়ির দিকে তাকালো। তারপর বিরক্ত হয়ে আমার দিকে চেয়ে বলল, তথাস্তু। আমরা বাবুর্চিখানার বারান্দাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খেলাম। আগুনে একটু গরমও হয়ে নিলাম। কফি খেতে খেতে বললাম, উইল ফোর্স বলে একটি কথা আছে তো, ইচ্ছার জোর যাবে কোথায়? যশবন্ত বলল, ভালোর জন্যই বলেছিলাম, খামোখা হয়রান হবে, শিকার মিলবে না দেরি করে ফেললে। যা মাখনবাবুর পাল্লায় পড়েছি। মারিয়ানা একটি সাদা শাল জড়িয়েছে গায়ে, তাতে কালো কাশ্মীরি পাড় বসানো। আগুনের লাল আভা লেগেছে ওর গালের একপাশে, কপালে, অলখে। দুধলি রাজহাঁসের গায়ে
প্রথম ভোরের সোনালি আলো যেমন ছড়িয়ে পড়ে। ও হেসে বলল, ভদ্রলোককে এমন করে নাজেহাল করছেন কেন? সমবেদনা জানিয়ে মারিয়ানা আমাকে আরও অপ্রতিভ করে তুলল। কফির কাপ নামিয়ে রেখে আমরা রওনা হলাম। মারিয়ানা বলল, গাড়ুয়া গুরুঙের বাম ধারে নিশ্চয়ই যাবেন, কিন্তু আমার ইনফরমেশন পাক্কা, হরিণ পাবেনই। একটি পাক দণ্ডি রাস্তা বেয়ে যশবন্ত নিয়ে চলল আমাকে। আঁকা বাঁকা পায়ে চলা পথ নেমে গেছে নিচে। দূরে নেতারহাটের মাথা উঁচু পাহাড় দেখা যাচ্ছে। বহু নিচে কোয়েলের আঁচল বিছানো। পাখিরা সব জেগেছে, সাপথেরা সব ঘুমোতে গেছে রাতের টহল শেষ করে। সাপদেরা সবে একটু নিশ্চিন্ত হয়েছে সারা রাত জাগার পর। ময়ূর ডাকছে, মোরগ ডাকছে থেকে থেকে। ছাতারদের সম্মিলিত চিৎকার আর বন টিয়াদের কাকলি এই প্রভাতী হাওয়া মুখরিত করে রেখেছে। গাছে লতায় পাতায় তখনও শিরশির করে হাওয়া বইছে। তখনও জলে ভেজা ঝরা ফুল পাতা লতায় পথ প্রান্তর ছেয়ে রয়েছে। আমরা বেশ অনেক দূর নেমে একটি মালভূমির মতো জায়গায় এলাম। সেখানে বড় বড় গাছ আছে, কিন্তু বেশি নয়। শাল সেখানে কম। বড়েহা, পন্নন, পুঁইশার, গমহার ইত্যাদি গাছের ভিড়ই বেশি। কুল ও কেলাউন্দার ঝোপও আছে। যশবন্ত পথে নজর করতে করতে চলেছে। নানা জানোয়ারের পায়ের দাগ, নরম ভিজে মাটিতে সাপথের পায়ের দাগ। সজারুদের ছাপও চোখে পড়ল। এক জায়গায় অনেকগুলো সজারুর কাঁটা কুড়িয়ে পেলাম। তার মধ্যে কিছু কাঁটা ভেঙে বেঁকে গেছে। যশবন্ত বলল, হয় এখানে বাঘে কোনো সজারু ধরেছে, নয়তো স্থানীয় কোনো শিকারী সজারু শিকার করেছে। গাড়ুয়া গুরুঙের ঢাল যে কোন দিকে তা যশবন্তই জানে। একটি বাঁক ঘুরতেই আমরা একতাল ছোবড়া সর্বস্ব হাতির পুলিশের সামনে উপস্থিত হলাম। আশেপাশের গাছের ডালপালা ভাঙা। যশবন্ত বাঁ হাত দিয়ে সেই পুলিশে হাত ছুঁয়ে দেখল। তারপর কেঁত গাছের পাতায় হাত মুছতে মুছতে বলল, এখনো গরম আছে দোস্ত, বেটারে একটু আগেই গেছে। বন জঙ্গল ভেঙে নিজেদের রাস্তা নিজেরাই করে যেখান দিয়ে কোয়েলের দিকে নেমে গেছে হাতিরা, আমরা তার বিপরীত মুখে চললাম। কারণ আমাদের আসল উদ্দেশ্য হরিণ শিকার, হাতির দলের সামনে গিয়ে পড়া নয়। আরও কিছু দূর যেতেই যশবন্ত বলল, বন্দুকে গুলি ভরো, ডান দিকেরটাতে বুলেট আর বাঁ দিকে এলজি। চলো, আমার আগে আগে চলো, আর এমনভাবে পা ফেলো যাতে শব্দ না হয়। শুকনো ডাল বাঁচিয়ে, আলগা পাথর বাঁচিয়ে, বুঝলে? মিনিট 15 যাবার পর যশবন্ত আমাকে মাটিতে বসে পড়তে বলল। গুরুবাক্য অনুযায়ী বসে পড়লাম। যশবন্ত আমার পাশেই বসল। বসে একটি ঘন কেলাউন্দার ঝোপের পাশ দিয়ে কি যেন দেখতে লাগলো। এমন সময় একটি অতর্কিত আওয়াজ হলো, বাক। মনে হলো কোনো অ্যালসেসিয়ান কুকুর ডেকে উঠল। সেই সোহাগীর চড়ায় চড়ুই ভাতির সময় যেমন শুনেছিলাম, ডাকটি অনেকটা সেই রকম। যশবন্ত আঙুল দিয়ে আমাকে কাছে যেতে ইশারা করলো। ওর কাছে গিয়ে দেখি দুটি ছাগলের চেয়ে বড় হরিণ পাহাড়ের উপরের ঢালে যেখানে কচি কচি সবুজ ঘাস গজিয়ে উঠেছে সেখানে মুখ নিচু করে ঘাস খাচ্ছে। দুটির মধ্যে একটি আমাদের বিপরীত দিকে পাহাড়ের খাদে কি যেন দেখছে আর ডেকে উঠছে। যশবন্ত ফিসফিসিয়ে বলল, এলজি দিয়ে মারো। আমি হাঁটু গেড়ে বসে উত্তেজনার বশে একসঙ্গে দুটি ট্রিগারই টেনে দিলাম। হরিণগুলো খুব বেশি দূরে ছিল না, তবু আশ্চর্যের বিষয় এই যে একটি হরিণ আমার মতো শিকারীর গুলিতেই সঙ্গে সঙ্গে ওখানেই পড়ে গেল। আনন্দে অধীর হয়ে আমি লাফিয়ে উঠতে যাচ্ছিলাম, অমনি যশবন্ত আমাকে হাত ধরে টেনে বসালো। অন্য হরিণটি এক দৌড়ে পাহাড়ে উঠছিল। মাঝে মাঝে গাছপালার আড়ালে আড়ালে তার শরীরের কিছু লালচে অংশ দৃষ্টিগোচর হচ্ছিল। সেই কয়েক সেকেন্ডের মধ্যেই হরিণটি আমাদের থেকে প্রায় 150 গজ দূরে পৌঁছে গেল এবং হঠাৎ দাঁড়িয়ে পড়ে কান খাড়া করে আমাদের দিকে চাইল। সেই মুহূর্তে আমাকে সম্পূর্ণ হতবাক করে দিয়ে যশবন্ত ওর 30-06 রাইফেলটা এক ঝটকায় তুলল এবং গুলি করল। এবং কি বলবো, হরিণটা সার্কাস করতে করতে ডালপালা ঝোপঝাড় ভেঙে প্রথম হরিণটা যেখানে পড়েছিল প্রায় তার কাছাকাছি ডিগবাজি খেয়ে গড়াতে গড়াতে পাহাড় বেয়ে নেমে এসে থেমে গেল। লোকের মুখে শুনেছিলাম যশবন্ত ভালো শিকারী, আজ সত্যিকারে প্রত্যয় হলো।
কত ভালো শিকারী সে। আমি বললাম, তোমার রাইফেল কি জাদু করা? হ্যাঁ। ও বলল, আরে ইয়ার, জাদু হচ্ছে ভালোবাসার জাদু। রাইফেলকে যদি তেমন করে ভালোবাসো তবে রাইফেলও ভালোবাসবে তোমাকে, বুঝলে দোস্ত? ততক্ষণে পূবের পাহাড়গুলোর মাথার উপরের আকাশটায় একটু লালচে ছোপ লেগেছে। অবশ্য সামান্য জায়গায় মেঘও করেছে মনে হচ্ছে। যশবন্ত ওর রাইফেলটা আমায় ধরতে দিয়ে এগিয়ে চলল হরিণ দুটোর কাছে। প্রথম বন্দুকেই প্রথম শিকার করে অত্যন্ত আনন্দ হয়েছিল আমার, এবং হয়তো গর্বও। হরিণগুলোর কাছে গেলাম, দেখলাম দুটো গুলিই লেগেছে। বুলেটটা বুকে লেগেছে, একটা রক্তাক্ত ক্ষত সৃষ্টি হয়েছে বুকে, আর এলজি দানাগুলো সারা শরীরে ছিটানো রয়েছে। যশবন্ত যে হরিণটা মেরেছিল তার কাছে গিয়ে দেখি রাইফেলের গুলি গলা দিয়ে একটি 4 ইঞ্চি পরিধির গর্ত করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। সে এক বিভৎস দৃশ্য। জিভটা বেরিয়ে গেছে এবং মৃত হরিণটা জিভটা কামড়ে রয়েছে। দু চোখের কোণে 2 বিন্দু জলও জমে আছে। এই দৃশ্য দেখে এক লহমায় আমার শিকারের শখ উবে গেল। এত খারাপ লাগলো যে কি বলবো। যশবন্তকে বললাম, আমাদের খাবারের জন্য একটি হরিণ তো যথেষ্ট ছিল, তবু তুমি আরেকটা কেন মারলে? ও ধমক দিয়ে বলল, নিজের পেট ভরালেই তো চলবে না, গায়ের লোকেরা বড় গরিব, ওরা বছরে একদিনও মাংস খায় কিনা সন্দেহ, ওরা খাবে, ওদের জন্য মারলাম। আমি তখন বেশ রেগে বললাম, তা বলে এরকম ভাবে মারবে? এবার যশবন্ত আমার দিকে ফিরে দাঁড়িয়ে বলল, তবে কিভাবে মারবো? হ্যাঁ, কসাইখানায় যখন পাঁঠা কাটে তখন পাঁঠার তো এর চেয়ে অনেক বেশি কষ্ট হয়। খাসিকে যখন 2.5 পোঁচ দিয়ে জবাই করা হয় তখনও খাসির এর চেয়ে অনেক বেশি কষ্ট হয়। আর অষ্টমীর দিন বোতা রামদা দিয়ে যখন নানারি লোক মোষের গলায় কোপের পর কোপ মারে তখনও মোষের এর চেয়ে অনেক বেশি কষ্ট হয়। কষ্ট মানেটা কি? হ্যাঁ, একটি প্রাণ শেষ হবে আর কষ্ট হবে না? তবে আমরা যেভাবে মারলাম এর চেয়ে কম কষ্ট দিয়ে জানোয়ার মারা সম্ভব নয়, বুঝেছো? যাদের এত কষ্ট জ্ঞান তাদের তো শিকারে আসাই উচিত নয়, এবং শিকারের মাংসও খাওয়া অনুচিত। আমার বক্তব্যটা মোটেই বুঝতে পারেনি, তদুপরি এতগুলো রূঢ় কথা বলল। চুপ করে থাকলাম। মনে মনে ঠিক করলাম আর কোনো দিন শিকারে যাব না ওর সঙ্গে। যশবন্ত কোমরে ঝোলানো ছোরাটা দিয়ে একটি সলাই গাছের ডাল কাটল। তারপর ছোরা দিয়ে যে হরিণটা আমি মেরেছিলাম তার খুরের একটু উপরে চিড়ে দিল, সামনের 2 পা এবং পিছনের পায়েও। তারপর পাতলা মাংসের ভিতর দিয়ে সেই ডালটা গলিয়ে দিল, ফলে হরিণটা 4 পায়ে ঝুলে থাকলো সেই ডালে। যশবন্ত আমার রুমালটা চাইল এবং নিজের খাকি রঙা রুমালটাও বের করল। হরিণটিকে ডালটির এক প্রান্তে ঝুলিয়ে তার আগে ও পিছনে রুমাল দুটি কষে বাঁধল, যাতে হরিণের পা হড়কে না যায়। তারপর অবলীলাক্রমে সেই 30 সেরি হরিণটাকে কাঁধে উঠিয়ে বক রাক্ষসের মতো তরতরিয়ে পাহাড় বেয়ে নামতে লাগলো। আমাকে অর্ডার করলো, রাইফেল বন্দুক গাছে টাছে যেন ধাক্কা না লাগে, আমার পিছনে পিছনে পথ দেখে চলো। আমরা সবাই ব্রেকফাস্টে বসেছি। মারিয়ানা ও সুমিতা বৌদিও যদিও আমাদের সঙ্গেই খেতে বসেছেন, তবু ওরা দুজনেই নিজেরা খাওয়ার চেয়ে আমাদের খাওয়ারই তদবির করছেন বেশি। ঘোষদাকে দেখলে মনে হয় খাদ্যদ্রব্যের উপর লোভ থাকাতে অন্য অনেক জ্বালাময়ী রিপুর হাত থেকে উনি বেঁচে গেছেন। যশবন্ত এই এলো হরিণের চামড়া ছাড়িয়ে, গায়ের লোকেদের পাঠিয়েছে গাড়ুয়া গুরুঙের ঢালে 2য় হরিণটিকে নিয়ে আসতে। রাতে নাকি খুব জোর মহুয়া খাওয়া হবে এবং ভেজ্জা নাচ হবে। যশবন্ত আমার পাশে এসে বসল, তারপর চওড়া কবজিওয়ালা হাত দিয়ে থাবা মেরে মেরে খেতে লাগলো। ওর হাতে আমি হরিণের রক্তের গন্ধ পাচ্ছিলাম। মারিয়ানাকে যশবন্ত বলল, মাংসটাকে স্মোক করতে হবে, কাউকে বলুন না বেশ কিছুটা শুকনো কাঠ এবং খড় পাঠিয়ে দিক। সর্ষের তেল আর হলুদ আমি মাখিয়ে রেখে এসেছি। তা বলছি, আপনি আগে খেয়ে নিন তো, তারপর হবে, মারিয়ানা বলল। সুমিতা বৌদি বললেন, তাহলে লাল সাহেব হরিণ শিকার হলো, গুরুর নতুন চেলা। যশবন্ত কোত কোত করে দুধ গিলতে গিলতে বলল, এমন চেলা হলে গুরুর জাত যেতে বেশি দেরি নেই।
চেলা হরিণ মেরে মেয়েদের মতো কাঁদে। সুমিতা বৌদি হি হি করে হেসে লুটিয়ে পড়লেন, বললেন, হে মা, তুমি কি সত্যি সত্যি কেঁদেছ? ঘোষদা বললেন, কাঁদবেই তো, কোনো ভদ্রলোক এমন করে নিরপরাধ শিশুকে মারে? যশবন্ত বলল, মারিয়ানা, ঘোষদার পাতে আজ এক টুকরো মাংসও যদি পড়ে তবে খুব খারাপ হবে কিন্তু। ঘোষদা চটে গিয়ে বললেন, খাওয়ার সঙ্গে কি আছে? হ্যাঁ, খাওয়ার জিনিস খাবো না, তবে মারামারি কাটাকাটি আমি মোটে পছন্দ করি না, বুঝেছ? মারিয়ানা কথা বলল না, ও শুধু আমার দিকে তাকালো একবার। বাইরে তখন বেশ রোদ্দুর, কিন্তু এমন ঠান্ডা যে বর্ষাকাল বলে মোটে মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন পৌষ মাস। বাইরে বেরিয়ে রোদ্দুরে আমরা দুজন একটু চুপ করে দাঁড়ালাম। হঠাৎ যশবন্ত আমার কাঁধে হাত দিয়ে বলল, আজকে তোমার প্রথম শিকারের দিন, অত হতাশ বা দুঃখিত হয়েও না। পৃথিবীতে কারুকে না কারুকে দুঃখ না দিয়ে অন্য কারুকে আনন্দ দেওয়া সম্ভব নয়। একটু থেমে যশবন্ত বলল, তুমি তো জানো না লাল সাহেব, আজকে রাতে এই সিরিন বুরু গায়ের ভারী গরিব ছেলে মেয়েরা যখন এই হরিণের মাংস খেয়ে আনন্দে গাইবে, ভেজ্জা নাচবে, কলকল করে হাসবে, তখন তোমার মনে হবে যে হরিণ মেরে ভগবানের কাছে কোনো পাপ যদি করেও থাকো তো সেই পাপের প্রায়শ্চিত্ত করেছ। লাল সাহেব, ন্যায় অন্যায় রিলেটিভ ব্যাপার। আমি চুপ করে শুনছিলাম ওর কথা। কিছুক্ষণের মধ্যেই দেখলাম মারিয়ানা, সুমিতা বৌদি এবং ঘোষদা কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে আমাদের দিকে আসতে লাগলেন। সুমিতা বৌদি ওখান থেকে চেঁচিয়ে বললেন, মহুয়াশিরি নদীর ধারে দুপুরে চড়ুইভাতি হবে নাকি? যশবন্ত আবার সেই পুরনো যশবন্ত হয়ে হেসে বলল, নিশ্চয়ই হবে, আমি তোমাদের বাস পোড়া কোটরার কাবাব খাওয়াবো। মারিয়ানা বলল, আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে এসেছি কিছুটা মাংস, বিকেলে তোমাদের মাংসের চাটনি করে খাওয়াবো। তা তো হলো, এখন হাতি দেখাবে না আমাদের? তোমাদের হাতি দেখাতে হলে তো পর্বতের মতো হাতিকে মোহাম্মদের কাছে আসতে হয়, বলল যশবন্ত। মারিয়ানা বলল, ইস, ভারী তো দেমাক আপনার, আপনি ছাড়া বুঝি আর কেউ এখানে নেই? শেষ হলো কোয়েলের কাছে দ্বিতীয় পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গল্প পাঠ করলাম আমি, রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।